ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনার প্রত্যেকে ওয়াকিবহল যে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা বর্তমান ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। তো আজকে এই মামলার শুনানিতে এক্স্যাক্টলি কি হলো সে বিষয়টা আপনাদের যেমন জানাবো, তার পাশাপাশি লক্ষণ রেখা অতিক্রম করে গেছে এবং তার সেই সাথে সাথে কি হতে চলেছে তার একটা আভাস কিন্তু আজকের হিয়ারিংয়ে মূলত পরিষ্কার হয়ে গেছে খানিকটা। তার কারণ দেখুন, প্রথম কথা হচ্ছে কিছু অ্যাসপেক্টে আসবো, বেশ কিছু জিনিস আলাদা আলাদা করে আলোচনা হয়েছে। বেসিক্যালি আজকে উত্তর দিনাজপুরের তরফ থেকে একজন আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী, তিনি বলছিলেন এবং তিনি কিন্তু ইন সার্ভিসদের তরফে হয়ে বলছেন, অর্থাৎ 32,000 যাদের চাকরি বাতিল হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা মামলাটা করেছে। তো উত্তর দিনাজপুরের যারা মামলাটা করেছেন হ্যাটস অফ ভাই, কারণ ভীষণ দুর্দান্ত আর্গুমেন্ট করেছে এবং শেষের যে বাক্যগুলো তিনি ব্যবহার করেছেন অন্তত এই সেন্সের ইস্যুতে যে রাজনীতি ঊর্ধ্বে গিয়ে ভাবা উচিত কোর্টের। কারণ স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে তারপরে তাদের যা করুণ অবস্থা সেটা যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়টা কোর্টকে দেখতে বলেছেন। আমি বলবো হিয়ারিং একদিকে, এই সাবমিশনটা অন্তত প্রত্যেকের পক্ষে করা উচিত ছিল, কারণ এই সিচুয়েশন যদি আবার হয় বুঝতেই পারছেন স্কুলগুলো কি বেহাল দশা হবে। কিন্তু এটাও ঠিক যে বঞ্চিতদেরও, যারা দীর্ঘদিন এর জন্য বঞ্চিত হয়েছে তাদেরও কিন্তু একটু দেখা উচিত। তো কোর্ট কিন্তু বারবার ফাইন্ড আউট করছে এবং কোর্ট কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। কেন বলছি এই কথা তো জড়িয়ে, তার কারণ যদি সেই চেষ্টাটা নাই হতো অ্যাপিলে না এই ধরনের হিয়ারিংগুলো হয় না। মানে দেখুন প্রত্যেকটা, আমি তো ট্রায়াল কোর্টে যা হিয়ারিং হচ্ছে তার থেকে বেশি হিয়ারিং এখানে হচ্ছে, শুনানি এখানে হচ্ছে, পুঙ্খানুপুঙ্খ বিবরণ এতগুলো ম্যাটের পক্ষ থেকে প্রত্যেককে হিসাব মতন বলার সুযোগ কিন্তু করিয়ে দিচ্ছেন বিচারপতি দ্বয়। এবং এতটা লম্বা হিয়ারিং তো অ্যাপিলের মানে এরিয়া খুব, জোন খুব কম থাকে, অ্যাপিলের জায়গাটা খুব ছোট, সেখানে সামান্য বিষয়ের উপর শুনানি হয়। যাই হোক, আপনাদের একটা নতুন তথ্য দিয়ে রাখছি চ্যানেলে, যেটা হচ্ছে অনেকেই যোগাযোগ করতে চান বাট কোনো কারণে মিসগাইড হয়ে এখানে ওখানে ভুল করে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন। রিগার্ডিং প্রাইমারি সংক্রান্ত যে কোনো বিষয়, যে কোনো কেউ যদি কোনো বিষয়ে আপনাদের কোনো কোয়ারিজ থেকে আমাদের চ্যানেলের তরফে, যেহেতু কমেন্ট সেকশনটা বন্ধ থাকছে তো অনেকেই সেটা নিয়ে অনেকে মন্তব্য করছেন, অনেকে বিরূপ, যাতে সত্যি সত্যি দরকার তারাও কন্ট্যাক্ট করতে পারছেন না। তো এই নাম্বারে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, কারণ এই নাম্বারে ফোন করলে ফোন রিসিভ হয় না। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবেন, আপনি কোয়ারিজ পাঠাবেন এবং যদি প্রশ্ন যথার্থ হয় অবশ্যই উত্তর পাবেন এবং 24 ঘন্টার মধ্যে উত্তর পাবেন। যে গোটা বিষয়টা ফিরে আসি, যে এই যে অ্যাপিল হিয়ারিংয়ে কিন্তু এতটা শুনানির প্রয়োজনই ছিল না, কিন্তু বিচারপতিদের শুনছেন কেন, এতটা লম্বা সময় ধরে শুনছেন কেন? তার কারণ অলরেডি 32,000 তো বাতিল হয়ে আছে, দেখবে জাজমেন্ট দেখবে বা প্লাস মাইনাস দেখবে, ভাই জাজমেন্ট সেই বাতিলই রেখে দেবে। শুধুমাত্র এখানে ইন সার্ভিসদের যদি বাঁচানো যায়, যদি তাদের তরফ থেকে তাদের কোনো ভুল নয় এটা যদি প্রমাণ করে দেন ইন সার্ভিসদের তরফ থেকে, যেটা কিনা আজকে উত্তর দিনাজপুরের থেকে যিনি অ্যাডভোকেট দাঁড়িয়েছেন তিনি কিন্তু কার্যত প্রমাণ করে দিয়েছেন যে উত্তর যোজনা অ্যাপটিউড টেস্ট হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু চাকরি তাদের হতে থেকে যেতে পারে। এবার বিষয়টা হচ্ছে সেই জায়গা থেকে যদি কোনো প্রার্থী নিজস্ব কোনো ভুল না থাকে তাহলে তার চাকরি যাতে টার্মিনেট না করা হয় সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। এবার রিলেট করি গোটা বিষয়ের সাথে, ভাবুন এবার এসএসসি ম্যাটারে ওএমআর শিট পাওয়া গেছে, মিসম্যাচ পাওয়া গেছে, যে 0 ছিল সেটা 53 হচ্ছে, প্রাইমারিতে পেয়েছেন আজ পর্যন্ত একটা ওএমআর শিট, সিবিআইয়ের থেকে ভেরিফাই করে কথাটা বলছি কোনো ওএমআর শিট পায়নি, টোটালটাকে ডিস্ট্রয় করা হয়েছে এবং যে স্ক্যান কপি আছে সেটাও মানে এডিএফ ফরম্যাটে আছে, তো ওটাকে দিয়ে আপনি কোনোদিন কিচ্ছু প্রতিস্থাপন করতে পারবেন না। তো এই জায়গায় কিন্তু আজকে বারবার উত্তর দিনাজপুরের যে ভদ্রলোক আজকে আইনজীবী ছিলেন খুব ভালো আর্গুমেন্ট করেছে এবং আমার খুব ভালো লেগেছে, কারণ সত্যিই তার আর্গুমেন্টগুলো এই জায়গাগুলো অন্তত ইন সার্ভিস দিয়ে এগিয়ে রাখবে এবং তার এগোনোটা মানেই কিন্তু প্যানেলটা বেঁচে যাবে, আর প্যানেল বাঁচলেই কিন্তু বঞ্চিতদের চাকরি। অনেকে ভাবছেন যে আমি কেন এরকম বিরূপ কথাবার্তা বলছি, আমার তো বলা উচিত যে প্যানেল উড়ে যাক, কিন্তু না, বিষয়টা হচ্ছে যদি প্যানেল টিকে থাকে তাহলেই কিন্তু বঞ্চিতরা একটা জায়গা পাবে। সেটা হতে পারে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে চাকরি দেওয়ার ডিভিশন মানে অর্ডার হতে পারে যে ক্রিয়েট করা ভ্যাকেন্সি, হতে পারো যে ফিউচার ভ্যাকেন্সি, যেখান থেকে খুশি সেখান থেকে দিয়ে কিন্তু চাকরি দিতে পারে। বাট যদি প্যানেলটাই উড়ে যায়, যেমন এখন দৌড়াচ্ছে বঞ্চিতরা, যারা এসএসসি ম্যাটারে যারা ছিল তারা এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, বাট বিষয়টা হচ্ছে এখনো সময় আছে এই ভেদাভেদ ভুলে গিয়ে এই ইগোটাকে সরিয়ে রেখে প্যানেলটাকে টিকিয়ে, যোগ্যদের প্যানেলটাকে টিকিয়ে রেখে বঞ্চিতদের যদি চাকরির রাস্তা, তবে কিন্তু সমাধান, এটাই সমাধান। এর বাইরে যেগুলো যা ভাবছেন টোটালি পলিটিক্স, যে প্যানেল উড়িয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, কিছুদিন বাজার গরম থাকবে,
যারা সাফার করে তারা সাফার করবে, কিছু লোক পথে বসে যাবে, কিছু লোক আনন্দ করবে, সেই আনন্দটাও সাময়িক, আলটিমেটলি নিটফল 0 বঞ্চিতদের যদি প্যানেল উড়ে যায়। তো সেই জায়গা থেকে এই একটা বিষয় গেল যে ডিভিশন বেঞ্চ এতটা সময় নিচ্ছে, তার কারণ ওই যে বললাম যে প্রার্থীরা যে কোনো ভুল করেনি সেটা কার্যত তারা যদি প্রমাণ করে দেন তাহলে সেক্ষেত্রে তাদের চাকরি বেঁচে যাবে। এবং এই কথাগুলো কিন্তু আমি বলছি না, বিচারপতি তার দ্বার্থহীন ভাষা কথাগুলো কোর্টে বলেছেন, আজকে কাউন্সিলকে বলেছি দেখে এই ব্যাপার আমরা তো চাইছি গোটা বিষয়টা, কিন্তু তাদের তো প্রমাণ করতে হবে যে এখানে দুর্নীতি বা তাদের সচেতন পোষণ কিছু হয়নি। এবং যে অংশটা অনেকটাই কিন্তু মানে প্রার্থীদের থেকে কিন্তু তারা নমিনাল জিনিসটা যদি কেউ টাকা দিয়ে থাকে তার প্রমাণ কোথায়, খুব কম প্রমাণ আছে এক্ষেত্রে। তো সেটাতে নিয়ে অ্যাসপেক্টে এন্টার করতে সে ঘটানো ঠিক হবে না। নাম্বার 2 চলে প্যানেল নিয়ে একটা গরমিল আছে। প্যানেলটা আমি পরিষ্কার বলছি, আজকে এলকে গুপ্ত যখনই দাঁড়াও না ভয় করে লোকটাকে, উনি যখনই মুখ খুলে তখনই ব্লান্ডার ঘটায়, আজকেও ঘটালো এবং বিচারপতি তার জায়গা মতন ধরে ফেললেন। প্রথম কথা হচ্ছে প্যানেল হবে মানে ঋতব্রত স্যার যে এত স্মার্ট এটা তো আজকে সত্যি দেখে বোঝা গেল। তব্রত স্যার যাই স্কিপ করে বেরিয়ে গেছিলেন, বাট ঋতব্রত স্যার ধরে ফেললেন গোটা বিষয়টা যে ওইখানে হচ্ছে যে 2 এর যে পয়েন্ট, যে প্যানেল 8-এর 5 মতো প্যানেল তৈরি করবে, সিলেকশন কমিটি তৈরি করবে, দেন বোর্ড সেটাকে অ্যাপ্রুভ করবে, এই পয়েন্টে এখানে ফুল স্টপ। দেন বোর্ডকে কি করতে হতো সেটা 2 এর মোতাবেক যে তাদের 20টা ডিস্ট্রিক্টের প্যানেল পাবলিশ করতে হতো, সেটা ওয়েবসাইটে দিক বা তাদের এপিসি ভবনের সামনে টানা তাদের টানাতে হতো। দেন তারপরে কি করবে, এই প্যানেলটাই অ্যাপ্রুভ প্যানেলটাই চলে যাবে প্রত্যেকটা ডিপিএসসিতে। ডিপিএসসি কি করতে হবে দেখবেন ওইখানে নোট অনে লেখা আছে, 8-এর 5-এ সম্ভবত নোট অনে লেখা আছে পরিষ্কার যে এবার অল্টারনেটিভ প্যানেল তৈরি করতে হবে ডিপিএসসিকে। কেন? ডিপিএসসি যে প্যানেলটা প্রিপারেশন করবে সেই প্যানেলটা কাউন্সিলিংয়ের জন্য একজন রিজার্ভ প্রার্থী সে কোন জায়গায় আছে, সে কি জেনারেলের মধ্যে আছে এবং নিজের ক্যাটাগরিতে সে কোন জায়গায় আছে বা 2 জায়গায় যদি থাকে সেখান থেকে সে চুজ করবে সে রিজার্ভ সিটটা নেবে নাকি আনরিজার্ভ বা জেনারেলের সিটটা নেবে। সেটা তখন এইটা একটা অল্টারনেটিভ প্যানেলের ডিস্ট্রিক্ট তৈরি করবে, এইটা রুলে আছে, এটাও ক্লিয়ার হয়ে যাবে যখন বিরোধী পক্ষ আর্গুমেন্ট শুরু করবে। আমরা তরুণজিৎ তিওয়ারি বাবু বা সৌম্য স্যার বা ফিরদৌস বাবা বিকাশ স্যার যখন আর্গুমেন্ট করবে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে ওই যে বোর্ড বলছে আমরা প্যানেল তৈরি করেছি, আমরা অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছি ডিপিএসসিতে, এইবার ওইখানে একটা ফুল স্টপ আসবে, এদের পাবলিশ করতে হবে বোর্ডকে, দেন তারপর তুমি পাঠাও ডিপিএসসিকে আলাদা কাউন্সিলিংয়ের জন্য আলাদা করে একটা অল্টারনেটিভ প্যানেল তৈরি হবে। সেটা রুলসেই আছে 2 ধরনের প্যানেল তৈরি হবে, যেটার একটাও হয়নি। প্রথম কথা একটা মেরিট লিস্ট তৈরি হয়েছে সেটাই ফরওয়ার্ড করে দিচ্ছে, যেটা নিয়ে পরে ফাঁসবে। এটা গেল, এটা এলকে গুপ্ত ব্যাপারটা ধরে নিয়েছেন বিচারপতি এবং পরবর্তী ক্ষেত্রে আরও ধরাধরি ব্যাপার আছে। এবার এই যে উত্তর দিনাজপুরের ব্যাপারটা, উত্তর দিন যে ভদ্রলোক আজকে কতগুলো বলে গেলেন, একদম সত্যি মন জিতে নিয়েছেন। এতদিন ইনসার্ভে যত অ্যাডভোকেট বলছিলেন সব তো গালগপ্প বলছিলেন, মানে ওগুলো খুব একটা রিলেভেন্ট ফ্যাক্ট নেই, মানে ইম্প্যাক্টফুল আর্গুমেন্ট হয়নি, মানে বাস্তবসম্মত আর্গুমেন্ট ওটা এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আনা। আমি এই পর্যন্ত 65টা আজকে মানে 3টে টোটাল 69টা জাজমেন্ট সাইটেশন হয়েছে, 69 প্রত্যেকটা নাম ধরে ধরে বলে দেবো, লিস্ট আপনাদের খুব তাড়াতাড়ি ভিডিও আকারে দিয়ে দেবো যে কোন 69টা জাজমেন্ট এই পর্যন্ত সাইটেশন করেছে। এগুলো না কাউন্টার অন্তত 3 গুণ জাজমেন্ট আছে, যদি 70টা 210টা জাজমেন্ট আমি এখানে ফেলে দেবো যে এর কাউন্টার হয়, তো সেগুলো সুপ্রিম কোর্টের জাজমেন্টের একটাই আছে, তোর বিপক্ষে আর একটা আছে, তো সেটা নিয়ে বড় কথা না, ওগুলো দিয়ে খুব একটা মানে এখানে খুব একটা কাজ হবে না বস। তো সেক্ষেত্রে এই যে কথাগুলো তিনি বলে গেলেন, 26-এর রিলেভেন্ট ইস্যুটাকে টানলেন, বাস্তব রিয়েলিটিটা টানলেন এবং পরিষ্কার দেখালেন তার ডিস্ট্রিক্ট ওয়াইজ মামলাগুলো করা দরকার ছিল ইন সার্ভিস দিয়ে, তাহলে আরও ব্যাপারটা আরও কংক্রিট হতো। যাই হোক, আর তো সেই জায়গায় সেই ভদ্রলোক যে সাবমিশন আজকে রেখে গেছেন দুর্দান্ত, যদিও তিনি অনেকগুলো জায়গায় তিনি একটু এদিক ওদিক করতে গিয়ে একটু মুক্তব্রে পড়েছেন, তবুও ওভারঅল ভালো আর্গুমেন্ট করেছেন এবং কোথাও গিয়ে প্যানেলটা বেঁচে যেতে পারে তার দৌলতে। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে এই বঞ্চিতরা যারা আছে তারা কিন্তু উত্তর দিনাজপুরের হাত ধরেই কিন্তু তাদের চাকরিটা সুরক্ষিত দেওয়া, তারা কিন্তু এটা ভাবার কারণ নেই, তারা অনেক হয়তো বোরিং ফিল করছে আর এত কিছু বলছে, এটাও কিন্তু বঞ্চিতদের হয়ে বলা, যারা ভাবছেন যে তাদের অ্যাডভোকেট যখন সামনে আসবে সেটাই বলা, তাদের অ্যাডভোকেট যেগুলো বলবে সেগুলো ডিজাস্টার করার জন্য আসবে, কারণ তারা যাকে পয়সা দিচ্ছে তিনি কিন্তু এই রেগুলেটরিগুলোকে ধরে দেবেন। এবার ধরে যখনই বোমবাস্টিং কিছু একটা যদি করে দেয় তো তখন কি হবে, আলটিমেটলি প্রচুর কিছু দেখিয়ে দিলে তো প্যানেলটা উড়ে যাবে। বঞ্চিতদের কি চাকরি হবে? ইয়েস অর নো? প্যানেলটা উড়ে গেলে লাভ টাকার, এবার সুপ্রিমে গেল, আবার ওখানে 2-3 বছর ঝুলে আলটিমেটলি কি হলো যে বঞ্চিতদের কালো চুল বা আতপাকা চুল সেটা সাদা হয়ে যাবে। সাকসেস কোথায় বস? সময়টাতে চলে যাচ্ছে, চাকরিটা তো দরকার, 8 বছর চলে গেছে, আর 2 বছর চলে গেলে 10টা বছর, চাকরিটা হবে কখন? রিটায়ারমেন্টের পরে, 60 বছরের পরে? না, তার আগেই পেতে হবে। তো সেই জায়গা থেকে যেটা বক্তব্য যে এখানে কিন্তু যারা ইন সার্ভিসদের তরফ দিয়ে যে ভদ্রলোক উত্তর দিনাজপুরে আজকে আর্গুমেন্ট করলেন, ডেফিনেটলি ভালো আর্গুমেন্ট করেছে এবং তিনি কিন্তু প্যানেল বাঁচানোর জন্য এন্টার চেষ্টা করে গেলেন, অন্তত তার যতটা ক্ষমতা ছিল
একজন কাউন্সিল হিসেবে, একজন কোর্ট অফিসার হিসেবে তিনি কিন্তু পুরো বাস্তববাদী একটা আর্গুমেন্ট করে গেলেন এবং এন্টার বিচারপতিদের হৃদয়ক্রমিত বলে ছাপ ফেলেছেন এবং 2-3টে পয়েন্ট আমি দেখলাম নোট ডাউনও করলেন বিচারপতি তব্যত স্যার। তো আশা করা যায় যদি প্যানেল বাঁচানো সম্ভব হয় তাহলে এই ভদ্রলোকের আর্গুমেন্টের উপরে বেস করে হবে, বাস্তব রিলেটিভ ভিত্তিতে হবে এবং সেটা যদি বেঁচে যায় তাহলে কিন্তু প্যানেলটা রক্ষা পাবে এবং সেক্ষেত্রে বঞ্চিতদেরও চাকরি হবে। তো এই আর্গুমেন্টটা কোথাও গিয়ে আজকে ডেডিকেট টু অল বঞ্চিত। তো বিষয়টা হচ্ছে, যাই হোক, আবার নাম্বারটা ওখানে দিয়ে দিলাম টিআরএস ইউটিউব চ্যানেলে যারা কন্ট্যাক্ট করতে চান, যাদের কোনো গ্রিভেন্স রয়েছে, যাদের কোনো হেল্প দরকার, ফোন করবেন না, ফোন করলে কল রিসিভ হবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে আপনার কোয়ারিজগুলো জানাতে পারেন। তো আমরা চেষ্টা করব, আমাদের ছোট টিম আছে, সেই টিম ওয়ার্ক গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা কাজ করছি মানুষের পাশে দাঁড়ানোর, বঞ্চিতদের পাশে, যারা অসহায় হয়ে দীর্ঘদিন ধরে লড়াই থেকে বাইরে ছিলেন তাদেরকে আমরা লড়াই আনার চেষ্টা করছি এবং তাদের জাস্টিস যদি বিচারপতিদের মাধ্যমে বেরিয়ে আসে তারও চেষ্টা চলছে আমাদের। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয় যে এন্টায়ার 32,000 আমরা আশা করছি প্যানেল ব্যাচে বঞ্চিতদের অবশ্যই একটা জায়গা হবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।